সো আমরা আজকে সোলানেসি ফ্যামিলি নিয়ে কথা বলবো। সোলানেসি হোমিওপ্যাথি প্ল্যান্ট কিংডমের মধ্যে সবচেয়ে বড় যে ফ্যামিলি গুলো, অলমোস্ট 3,000 প্ল্যান্ট নিয়ে সোলানেসি ফ্যামিলি। এবং আমরা টিপিক্যালি আমরা সোলানেসি ফ্যামিলির একটা কেস দিয়ে, আমরা একটা কেস দিয়ে আমরা ব্যাপারটাতে ঢুকবো এবং আমরা চেষ্টা করব আর কি যে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি থেকে কিভাবে আসলে আর কি কি করা যায়। আমি বলবো না, কারণ আমরা সব সময় আমরা চেষ্টা করব যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মধ্যেই থাকতে, কিন্তু আমাদের কাছে আসলে আর কি কি অপশন আছে, এই জিনিসগুলো আমরা মানে আজকে দেখব। সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে স্কোপ যেটা, কারণ সোলানেসি ফ্যামিলিতে কিছু ছোট ছোট রেমেডি আছে। যেমন একটা রেমেডি আছে যে লেফট হিপ জয়েন্ট পেইনের জন্য খুলি, যেমন আমাদের কস্টিকাম যখন আমাদের ফেল করে যায় কনস্টিটিউশনালি, তখন আমরা আসলে কি ভাবতে পারি, আমরা এই জিনিসগুলো শেষে কয়েকটা রেমেডি আমরা দেখব। তো আমরা কেসটা দিয়ে শুরু করি। ও সরি, হ্যাঁ এটা। সো আসলে অনেক কেস সোলানেসির আমার কাছে, অনেক কেস আমি সোলানেসি ফ্যামিলিটা অনেক ভালোভাবে ব্যবহার করি। তার কারণ অনেক কেস, আমি একটা কেস বেছে নিয়েছি। আমি আসলে একটু ইয়াতে ছিলাম যে কি কি কেস নেওয়া যায়। জাস্ট একটা কেস আমরা আজকে ডিসকাস করব। সো ফিমেল, একজন মহিলা, ভদ্র মহিলা, 57 ইয়ার্স অফ ওল্ড। ইনার চিফ কমপ্লেইন হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, সাথে ডায়াবেটিস মেলাইটাস। HbA1c উনার 7, সাথে ইনার প্যানিক ডিসঅর্ডার। এট 34 এই ভদ্র মহিলার ব্রেস্ট আলসারের একটা গন্ডগোল ছিল, এবং সেই কাগজ আমরা দেখেছি। আমরা দেখলাম যে সেখানে আমরা একটা পাচ্ছি, এটার নাম কি, একটা স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন পাচ্ছি। এনার ওভারি ওভারি ওনার রিমুভ করা হয়েছে, মোস্ট প্রবাবলি ডিউ টু সেলফিংজাইটিস বা সামথিং এরকম, এটা আমি জানি না। আর ওনার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন আছে। এনার মা ক্যান্সার অফ ব্রেস্টে মারা যান। এনার বাবার সাথে এনার খুব একটা ভালো সম্পর্ক যে ছিল তা না। এনার বাবার হাইপার টেনশন ছিল, এবার ডায়াবেটিস মেলাইটাস ছিল। এনার বাচ্চাদের ফ্যামিলি, এনার বাচ্চাদের, ইনার খালার, ইনার মামাদের প্রচুর পরিমাণ টনসিলাইটিস ছিল, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। গ্র্যান্ড মামের স্কোলিওসিস ছিল। এনার দুইটা বাচ্চা এবং দুইটাই ভ্যাজাইনাল ডেলিভারি। ইনি আসলে একজন ওয়াইফ অফ এ রিটায়ার্ড আর্মি কর্নেল, এবং উনি আসলে হাউস ওয়াইফ। দিস ইজ তার পার্সোনাল প্রোফাইল। আমি ছবি রাখি না, আমি কেস, যে সমস্ত কেস ভিডিওতে নিয়ে আমি সাধারণত শেয়ার করি না। তো এটা অনেকটুকুই একটা বিল্ডিং ডিসপোজিশন, একটা টিমিড একজন মানুষ, আহ, এবং প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, প্রচন্ড রকমের পেইন নিয়ে, প্রচন্ড পেইন। এবং পেইনটা মানে হাতুড়ির মতো ব্যথা, হাতুড়ি দিয়ে বাড়ি যায় যেরকম, এরকম ব্যথা নিয়ে উনি আসেন। আহ আহ উনার প্রচন্ড ব্যথা, মনে হয় যেটা হাতুড়ি পিটাচ্ছে। এবং উনার কথা হচ্ছে, এক্সাক্ট সেন্টেন্সটাই আমি তুলে দিয়েছি, এটা হচ্ছে যে আমার বোন গুলা মনে হয় ভেঙে গেছে অথবা ভেঙে যাচ্ছে। এর একটা খুব সিগনিফিকেন্ট মডালিটি হচ্ছে যে এক্সট্রিম পেইন, হাঁটা শুরু করার পরে তার এক্সট্রিম পেইন শুরু হয়। এনার এনার যে ডান দিকের পাটা,
পায়ের কোনো ইডিমাটাস পা না, পা ফুলা না, কোনো গাউটি ব্যাপার স্যাপার নাই, কোনো গাউট ফাউট কিচ্ছু নাই, কোনো ব্যাপার নাই। কিন্তু উনি উঠাইতে পারেন না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে জান বের হয়ে যায়। সমস্ত প্রবলেম কমে হচ্ছে রাত্র 10টা 11টার পরে। 9টা পর্যন্ত প্রচুর প্রবলেম থাকে এবং 10টা 11টার পরে সমস্ত প্রবলেম কমে, স্পেশালি 11টার পর। সো আমাদের রেপার্টরিতে একটা রুব্রিক আছে, এটার নাম হচ্ছে রিজার্ভ ডিসপ্লেজার। তো অনেকটুকুই মানে রিজার্ভ ডিসপ্লেজার যেরকম ভাবে একটা মানুষ রিজার্ভ থাকে এবং যেভাবে মানে উনি কথাবার্তা বলতে চায় না এরকম, কিন্তু আবার যখন কথাবার্তা বলে খুবই ভদ্র, খুবই ক্লিনিং, খুবই নির্দিন, বোঝাই যায় যে মানে। এবং সিগনিফিক্যান্ট একটা ফ্যাক্টর হচ্ছে যে এক্সট্রিমলি ডিপ্রেসড, এক্সট্রিমলি ডিপ্রেসড, এবং ডিপ্রেশন ইজ অল অ্যাবাউট হার হেলথ। কিন্তু এংজাইটিটা বোঝা যায় না, আমি এটা পরে বুঝছি যে এংজাইটি আছে। সো আপনি পছন্দ করেন কি? তবে আমি একটা জিনিসই খাইতে পছন্দ করি, এটা হচ্ছে কমলা। এবং এই কারণে উনি যেটা করেন এটা হচ্ছে যে কমলা উনি ফ্রিজে রেখে দেন, স্টোর করেন আর কি। এবং যখন পাওয়া যায় না তখন উনি কমলাটা ওই ফ্রিজ থেকে বের করে খান। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে উনি যত জিনিস পছন্দ করেন স্পেশালি কমলা, কমলা খাইলেই কিন্তু উনার অ্যাগ্রাভেশন হয়, স্পেশালি অ্যাসিডিটিটা বেড়ে যায়। আরেকটা জিনিস উনি খুব বেশি খান, এটা হচ্ছে কফি, খুবই বেশি খান। এবং এনার আরেকটা বড় প্রবলেম হচ্ছে ক্রনিক স্লিপলেসনেস, প্রচন্ড রকম এনার ঘুমই হয় না। এবং 4-5 mg ট্যাবলেট যদি খাওয়া হয় তাহলে হয়তো ওনার কিছুটা ঘুম হয়, তাও ভোরের দিকে ঘুম হয়। সো এই হচ্ছে ওনার মোটামুটি ডেসক্রিপশন। তো যেহেতু ক্যান্সার মায়োজমের মধ্যে বা একটা ডিস্ট্রাকটিভ মায়োজমের মধ্যে ওনার হিস্ট্রি শো করতেছে, তো আমি কেসটা শুরু করেছিলাম চাইল্ডহুড থেকে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই বাচ্চা বয়সে আপনি কেমন ছিলেন। তো উনি প্রথম যেটা বললেন আমাকে যে আমি আসলে আমার বাচ্চা বয়সটা ভুলে যেতে চাই। আমি আর্মি ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাবাও আর্মিতে চাকরি করছেন। এবং আমি আসলে আমার দুই ভাইয়ের পরে আমি আসলে একটা আনওয়ান্টেড একটা গার্ল। এবং আমার চাইল্ডহুডে আমার যেটা আমি আমি যেটা সবচেয়ে বেশি পরিমাণ আমার চাইল্ডহুড থেকে আমার, যদি আপনি মনে করেন বলতে বলেন যে আপনার সবচেয়ে বেশি কি মনে পড়ে, তো আমার যেটা সবচেয়ে বেশি মনে পড়ে সেটা হলো যে আমার বাবা বা আমার বাসায় আমার ভয়েস শোনা যেত না। আমি আমার 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 বাসায় কেউ আমার এক রুম থেকে আরেক রুমে কেউ আমার ভয়েস কখনো শুনে না। এবং সেম গোজ টু মাই মাদার, আমার মায়ের ভয়েসও আসলে কেউ শুনে না, কেউ শুনে না। আমাদের বাসায় আমাদের কোনো কথা বলার কোনো জায়গাই ছিল না। বাবা অসম্ভব রকম কঠিন এবং অসম্ভব রকমের। তো এটা হচ্ছে ওনার চাইল্ডহুড নিয়ে ওনার ফার্স্ট ইন্টারেকশন। উনি বললেন যে আমার বিয়ে পর্যন্ত আমার বিয়ে পর্যন্ত আমার বাবা যেটা করছেন, আমাকে অ্যাবিউজ করছেন, আমাকে প্রচুর পরিমাণে আমার সাথে মারামারি করছেন। এবং আমার যে বাকি যে দুই ভাই, এই দুই ভাই এরা বেশ রেশনালি বড় হয়েছে, এদেরকে তেমন একটা কষ্টের মধ্যে যাইতে হয় না, এদেরকে তেমন একটা শাসনের মধ্যে যাইতে হয় না। আমাকে প্রচন্ড শাসনের মধ্যে আমাকে যাইতে হচ্ছে। মাঝে মাঝে আমার আব্বা যেটা করতেন, আমার আব্বা কোনো কারণ ছাড়া ঠাস করে এসে আমাকে একটা থাপ্পড় মারতো। এবং আমি যখন অনেক পরে, আমার বিয়ের অনেক পরে আমি যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমার সাইকিয়াট্রিস্ট আমাকে বলছে এই যে ঠাস করে আইসা আপনার বাবা আপনাকে থাপ্পড় মারতেন, আসলে ওইখান থেকে আপনার প্যানিক ডিসঅর্ডার শুরু হয়েছে। আব্বা শুধু আমাকেই না, আব্বা আম্মার সাথেও অনেক অনেক লাঠি দিতেন, অনেক মারামারি করতেন, কাঠ দিয়ে পিটাইতেন।
বাসায় একটা চাবুকের মতো ছিল, এটা দিয়ে পিটাইতাম, বেল্ট দিয়ে পিটাইতাম, আম্মাকেও। আমার আমি যখন ক্লাস 8-এ পড়ি, হঠাৎ করে একদিন আমি শুনতে পারি যে 2 দিন পরে আমার গায়ে হলুদ, এবং 5 দিন পরে আমার বিয়ে হয়েছে। আহ, আমার হাজবেন্ডও আর্মি, এবং হাজবেন্ড মারা গেছে। ওনার হাজবেন্ডও আর্মি, এবং আমার যখন বিয়ে হয় তখন আমি এখন যেটা বুঝি, আই ওয়াজ এ ক্লিন ভার্জিন। কিন্তু আমার হাজবেন্ড এটা কখনো বিলিভ করতেন না যে আমি ভার্জিন। এবং সেখান থেকে, বিয়ের প্রথম দিন থেকে আমি অসম্ভব রকম মারামারির শিকার হই। আমি এত ছোট তখন, মোস্ট প্রবাবলি আমার বয়স 15 বা 16। আমি এত ছোট, আসলে আমি বিয়ের মিনিংটা বুঝতাম না। আমি বিয়ের মিনিংটা বুঝতাম না, আমি রেপ হই। এবং এত ভয়ঙ্কর একটা অবস্থা, ওই অনেক লম্বা কাহিনী, আমি এটা না বলবো, আমাকে সময়ের মধ্যে ক্লাস শেষ করতে হবে। এত এত ভয়ঙ্কর অবস্থা যে আমার শাশুড়ি আমার হাজবেন্ডের থেকে আমাকে উদ্ধার করে। আমি আমার এই যে আমার শাশুড়ি যখন বুঝতে পারে যে আমার হাজবেন্ডের অত্যাচার আমার উপরে কমবে না, 7 বছর বিয়ের পরে আমি শাশুড়ির সাথে রাত্রে ঘুমিয়েছি। আমি উনার কাছে যাইতাম মাসে 2-3 বার। তারপরে আমার শাশুড়ি যখন মারা গেল, আমার সব সময় মনে হতো যে ঠাস করে এই লোকটা আসবে, ঠাস করে এই লোকটা আইসা যেটা করবে, আমাকে পিটাইতে শুরু করবে। এই লোকটা এইরকমই করতো আমার সাথে। ঠাস করে আসতো, কথা নাই বার্তা নাই, ঠাস করে আমাকে পিটাইতে শুরু করবে। ঠিক আছে, সে এমন ভাবে পিটাইতো, আমাকে বেঁধে পিটাইতো, যেরকম ভাবে জমি দখল করে বা যেরকম ভাবে আর্মিরা দেশ দখল করে, সেই রকম ভাবে ফিলিংসটা বুঝতে চেষ্টা করে, সেই রকম ভাবে সে আমাকে রাইখা রাইখা পিটাইতো। আমি সব সময় প্যানিক ডিসঅর্ডারের মধ্যে আছি, এবং আমি সব সময়, আমি এখনো এই যে আপনার সাথে কথা বলতেছি, আমি এখনো প্যানিকের মধ্যে আছি। আমাদের বাচ্চাটা যখন 13 বছর বয়সে নিউমোনিয়ায় মারা যায়, তখন আস্তে আস্তে উনি চেঞ্জ হতে শুরু করেন। এবং চেঞ্জ হওয়া মানে যে উনি আমাকে মারতো না মারতো, উনি আমাকে শুয়ে আসি, কোন একটা কথা তুলে ঠাস করে একটা জিনিস জিজ্ঞাসা করছে, আমি তো ভয়েই মরে যাচ্ছি যে আবার কি বলতে গিয়ে মাইর খাই, ঠাস করে উনি আমাকে লাথি দিয়ে দিত। আমি 24/7 আমি একটা টেনশনের মধ্যে থাকতাম যে এ তো আমাকে এখনই মারবে। এবং আমি আসলে এই কারণে কথাই বলতে পারতাম না। তারপরও আমাদের বাচ্চাটা মারা যাওয়ার পরে উনি শুধু থামছিলেন। কিন্তু তারপরে যখন উনি আমাকে মারতেন, উনি আমাকে অলমোস্ট মৃত্যুর 6 মাস আগ পর্যন্ত মারছেন। উনি আমাকে যখন মারতেন, তখন উনি আমাকে ঝড়ের মতো মারতেন। মারতে 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 যখন আর উনার শরীরের মধ্যে এনার্জি থাকতো না, তখন উনি থাকতেন। আমার এই যে আপনি আমার ব্যাক পেইন দেখতেছেন না, এই ব্যাক পেইন আসছে না লাঠি দেওয়ার থেকে। উনি আমাকে বেল্ট দিয়ে মারতেন, উনি আমাকে লাঠি দিতেন, এবং মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না আমার জ্ঞান হারানোর মতো অবস্থায় আসতেন। এবং বিয়ের পরে খুব কম সময় আছে, কম দিন আছে, এরকম মারামারি উনি করেন না। আমি সব সময় আহ টেনশনে থাকতাম। আমি সবসময় টেনশনে থাকতাম যে কখন আমার লাথি দেয়, সবচেয়ে বেশি লাথি দিতাম। তো সবসময় আমি টেনশনে থাকতাম যে এ কখন আমাকে লাথি দেয়। ঠিক আছে, আমি এক পর্যায়ে আর পারলাম না, আমি নিজে প্রতিবাদ করতে শুরু করলাম। আমি তারে কামড় দিতাম, আমি নিজেও তাকে লাথি দিতাম। এবং এগুলা বিশ্বাস করেন, আমার পিঠের দেয়ালে পিঠ লেগে গেছিল দেখে আমি।
এগুলা সব আমি ভয় থেকে করতাম। একটা পাগলকে যেরকম ভাবে ইট মারলে পাগল এসে দৌড়ে ব্যাক করে আসে, ঠিক এই কারণে আমি এই লোকটাকে কখনো আমার কাছে মানুষ মনে হয়নি। এই লোকটাকে সবসময় আমার কাছে একটা পশু মনে হয়েছে। এর মাও তাকে সবসময় জানোয়ার বলে রাখে, এবং আসলেই সে একটা জানোয়ারই ছিল। আমি কখনোই তার সাথে সেক্সুয়াল রিজন ছাড়া কখনোই আমি তার সাথে ঘুমাইনি, যখন আমি দেখতাম যে খালি আমার লাগে। এবং আমাদের বেডরুমে একটা 3 বেডের সোফা ছিল, সেই 3 বেডের সোফার মধ্যে আমি ঘুমাইতাম। মহিলা কাঁদতে কাঁদতে বলতেছেন যে আমার মা এবার সব দেখতে দেখতে ব্রেস্ট ক্যান্সার বা যাই হয়েছে, আমার মা এবার সব দেখতে দেখতে গেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আপনার মাকে মনে আপনার মাকে এখনো ফিল করেন? উনি বললেন যে হ্যাঁ, আমি এখনো ওনাকে স্বপ্ন দেখছি। আপনি আর কি কি স্বপ্ন দেখেন? আমি স্বপ্নে দেখি উনি আমাকে কেটে ফেলছে, উনি আমাকে ছুরি দিয়ে কেটে ফেলছে, এবং পুরা বেডরুম ব্লাডে ভরে গেছে। উনি আমাকে টুকরা টুকরা করে ফেলছে। আমি স্বপ্নে দেখি উনি আমার মাংস খাচ্ছে। আমি স্বপ্নে দেখি যে এনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি একটা ইঞ্জিনিয়ার বা পশু হয়ে গেছি, এবং আমি তার সাথে এটা যুদ্ধ করতেছি। This is all. It's remedy selection. আমি কয়েকটা জিনিস ভাবলাম, 3, 4, 5টা জিনিস ভাবলাম যে মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট অফ দ্য কোরআনিক as of the organ. Abused in childhood, বাচ্চা বয়সে প্রচুর অ্যাবিউজড হয়েছে। টি নট সিমটমের মধ্যে অ্যাবিউজড বাই ফাদার, বাবার কাছ থেকে প্রচুর অ্যাবিউজ হয়েছে। আনওয়ান্টেড গার্ল ইন ফ্যামিলি, কোয়াইট, building disposition, history of cancer and diabetes mellitus in the family, chronic sleeplessness. আমার কাছে মনে হলো আমার রেপার্টরি করার কথা মনে হলো, আমি ওনাকে কার্সিনেশন 201 টেস্ট করব। কার্সিনেশন 201 ডোজ দেওয়ার পর আমি বললাম যে আপনি ফলো আপ করবেন 1 মাস পরে। 1 মাস পরে ওনার সাথে যখন দেখা হলো, তখন দেখলাম কোনো কারণ নেই, জাস্ট জিরো। ওরা দিনের মধ্যে একটা রেজাল্ট আছে। কার্সিনোসিন যেটা করে ক্যান্সার মায়াজনে ক্রনিক স্লিপলেসনেসটা অনেকটুকু কারেকশন করে এখানে। এখন কথা বলতে পারবো না, স্যার আমি কোর্সটা শেষ করি। আহ তারপরে ভাবতেছি যে আসলে কি করা যায়, কারণ একটা মানে একটা একটা খুবই একটা বাজে সিচুয়েশন। কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? ঘটনা কি, কি করি? মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হোমিওপ্যাথের জীবন সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পদ সম্ভবত তার পেইন কেস। কারণ যেগুলা কেস উঠে যায় বা হয়ে যায়, সেগুলো কেস তো সে জানে। সে আসলে কি জানে না, ওইটা ডিপেন্ড করে তার ফেল কেস গুলা কিভাবে চলতেছে।
আমার রেমেডি কেন কাজ করে? আমার রেমেডি কাজ করে নাই, কারণ হচ্ছে আমার রেমেডি এই পেশেন্টের কোর কাজ করতে পারে। আমরা আমি নিজে আমরা অনেক কারণেই কার্সিনোসিন অনেক ভাবে প্রেসক্রিপশন করেছি। আমরা দেখছি যে আসলে যে কিনোট সিমটমস গুলা আমরা কার্সিনোসিনের জন্য মেইন সিমটম জন্য জার্নিটা জানি, কখনোই আমরা দেখছি যে ওই জার্নির মধ্যে যদি রুগী পড়ে প্যাথোলজি ডেভেলপ নিতে, কারণ কাজ করে না। তার মানে হচ্ছে সিনড্রোম হয় না। ন্যূনতম সিনড্রোম হয়। তার মানে হচ্ছে আমরা যেটা অর্গাননে করি, অর্গানন অফ মেডিসিনে করি, এক্সাইটিং ফ্যাক্টর অফ দ্য acute disease and ইয়ে ফ্যাক্টর অফ দ্য ক্রনিক ডিজিজ, এটা থেকে আমাদেরকে আরো বেশি পরিমাণ ডিপার প্যাটার্ন ম্যাপ করতে হবে। Significant point of the chronic disease actually causation. জর্জ মিচেলস তার অ্যাক্রোনাইটিয়াম নিউক্লিওলাসে বলে গেছে যে ফিয়ার এবং ফ্রাইড থেকে কিরকম ভাবে হার্টের সিমটম ডেভেলপ করে। এই কথাটার অর্থ হচ্ছে যে এক্সাইটিং ফ্যাক্টর থেকে কিভাবে প্যাথোলজি ডেভেলপ করে, প্যাটার্ন ডেভেলপ করে, পেশেন্টের ডিলিউশন ডেভেলপ করে, ড্রিম ডেভেলপ করে, ক্রাইসিস ডেভেলপ করে। এবং এখানেই সবচেয়ে বেশি মজা হচ্ছে যে দেখার যে আসলে আমি প্যাটার্নের মধ্যে আসলে আমি কি কি মিস করছি। এই রুগীটা এক্স্যাক্টলি কার্সিনোসিনের অনেক ব্যাপারই আছে। তার মানে হচ্ছে যে এই রুগীটার মধ্যে একটা কার্সিনোসিনের রেয়ার ছিল, হয়তো সেটা তার পাস্ট, কিন্তু সে যে এখন যে লেয়ারে আছে এটা তার অনেক বড়, আরো বেশি ডিপার মায়াজেনেটিক লেয়ারের মধ্যে সে আছে, আরো অনেক ডিপার ক্রাইসিসের মধ্যে সে আছে। এই কারণে ওষুধ কাজ করে না। সিম্পল, আর কোনো কথাই নেই। তাহলে আমাদের করতে হবে কি, এক্সাইটিং ফ্যাক্টর আছে বা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ দ্য ক্রনিক ডিজিজ কে আমাদের ডিপার প্যাটার্নে ম্যাপ করতে হবে। ডিপার প্যাটার্নে ম্যাপ করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নিউ জেনারেশন, যে আমাদেরকে এইভাবে ভাবতে হবে। কারণ এখনকার যেই প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলো এইভাবে ডিপ চলে যাচ্ছে। এখনকার যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা 200 বছর বা 150 বছর আগে আমরা যেভাবে ফিলোসফাইজ করছি, আমরা যেভাবে জিনিসটাকে দার্শনিক জায়গায় দাঁড় করাইছি, তার থেকে অনেক দূরে চলে গেছে। সুতরাং 200 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা ভুল বলতেছি না, কোনো অবস্থাতেই বলতেছি না সেটা ভুল। বলতে চাচ্ছি যে 200 বছর আগে যেটা লেখা হয়েছে ওটা হয়তো সেই সময়ের ইম্পর্টেন্ট, সেই সময়ে সেটা করা ছিল, কিন্তু 200 বছর আগে যেটা এখন এখন যে প্রবলেম গুলো আমরা ফেস করতেছি, এই এখনকার প্রবলেম গুলা অনেক বেশি পরিমাণ ডিপার, অনেক বেশি পরিমাণ ডিপার। এবং এখন যে প্রবলেম ফেস করতেছি এই কারণে একদম পেশেন্টের সর্ব সবচেয়ে সবচেয়ে সফটেস্ট জায়গায় গিয়া সেটাকে আসলে আমাদের কাজ করতে হবে, আমাদের রেমেডি কাজ করতে হবে। দিস ইজ দ্য ওয়ে। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আমরা দেখি
আমরা কেসে আসলে কি কি মিস করছি? সবচেয়ে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টটা আমি এই কেসে মিস করছি সেটা হচ্ছে প্রচন্ড রকম ভয়, অকল্পনীয় ভয়, ভয় থেকে প্যানিক ডিসঅর্ডার। এবং ভয়টা কিরকম সাডেন, একটা মানুষকে বেঁধে গুটানো হচ্ছে আনটিল এন্ড আনলেস সে অজ্ঞান হচ্ছে। কত কত ডিপ এক্সটেন্টের ভয়, এটা কিন্তু আসলে কল্পনাও করা যায় না। দ্বিতীয় যে জিনিসটা আমি মিস করছি, সেটা হচ্ছে এই মহিলার নাম্বারস অফ অপারেশন এন্ড আলসার। Staphylococcal infection in the breast. What do you mean by staphylococcal infection in the breast? All staphylococcal ulcers are syphilitic. All staphylococcal ulcers are syphilitic. All staphylococcus infections are extremely advanced. আপনি যদি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এবং স্টেফাইলোকক্কাল ইনফেকশন পাশাপাশি রাখেন, জাস্ট আমি একটু ব্যাকটেরিওলজি বলি, আপনি যদি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এবং স্টেফাইলোকক্কাল ইনফেকশন পাশাপাশি রাখেন, তাহলে আপনি দেখবেন স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন অনেক বেশি অ্যাকিউট, স্টেফাইলোকক্কাল ইনফেকশন অনেক বেশি ক্রনিক। আপনার স্টেফাইলোকক্কাল ইনফেকশন থেকে যদি রিয়েলি স্টেফাইলোকক্কাল ইনফেকশন থেকে আলসার হয়, আলসার থেকে আলসারের মধ্যে স্টেফাইলোকক্কাস ইনফেকশন থাকে, আপনি সম্ভবত ওই পুজ বন্ধ করতে আপনার ঘাম ছুটে যাবে সম্ভবত। এবং দেয়ার আর ভেরি ফিউ রেমিডিস, অ্যালোপ্যাথিতে তো নাই, অসম্ভব। দেয়ার আর দেয়ার আর ভেরি ফিউ রেমিডিস যে আপনি স্টেফাইলোকক্কাল ইনফেকশনের পুজ বন্ধ করতে পারেন। তার স্টেফাইলোকক্কাল ব্রেস্ট অ্যাবসেস ইজ অলওয়েজ স্টেফাইলোকক্কাস ইনফেকশন। মোস্ট অফ দ্য almost 95% of the breast abscess is said to be staphylococcus infection. ওভারই ফেলে দিতে হয়েছে স্যাম্পলিং জার্নাস। অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন আছে। শেষ যে ব্যাপারটা আমাদের মাথায় আসা উচিত, আমার মাথায় আসা উচিত ছিল, সেটা হচ্ছে এই মহিলার ভয়ঙ্কর ভয়ঙ্কর অদ্ভুত ধরনের স্বপ্ন। তার স্বপ্নগুলা কিরকম আমি আপনাদেরকে আবারও বলি। তার স্বপ্নগুলা হচ্ছে সে দেখতেছে তার হাজবেন্ড তাকে কেটে ফেলছে এবং সে দেখতেছে যে তার তার হাত পা গুলা, সরি, তার তার রক্তে তার সারা বেডরুম ভরে গেছে। সে দেখতেছে যে তার হাজবেন্ড তার মাংস খাইতেছে এবং এগুলোর প্রতিবাদ করার জন্যই হয়তো তার কাছে সে দেখতেছে যে সে একটা পশু হয়ে গেছে এবং পশু হয়ে তার হাজবেন্ডের সাথে ফাইট করতেছে। অক্ষমের আক্রোশ। সো এখানে প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কি remedy করব? What will be the remedy? আমাদের যেই রেমিডিটা আমরা ভাববো, এই রেমিডিটাতে পুরা প্যাটার্নটা আপনি যখন একটা রিয়েলি সিমুলেশন করবেন, তখন যেটা হবে ওই রোগীর মাইন্ড মিলবে, ওই রোগীর ডিলিউশন মিলবে, ওই রোগীর ড্রিম মিলবে, ওই রোগীর মানে পার্টিকুলার্স মিলবে, ওই রোগীর জেনারেলস মিলবে, সব মিলবে।
আমি আপনাকে দেখাবো। আপনি মাইন্ড রুব্রিক গুলাকে এক জায়গায় রাখছেন, রেমেডি আসছে একটা, মাইন্ড রুব্রিক গুলা রাখা আরেক জায়গা থেকে আপনি পার্টিকুলার রুব্রিক নিচ্ছেন, রেমেডি আসবে আরেকটা, এটা কখনোই একটা সিমিলিমেন্ট হতে হবে না। আমি আপনাকে দেখাবো একটু পরে দেখাবো। কারো কোনো রেমেডি সাজেশন আছে? আমি মাইকটা খুলে দিচ্ছি, কারো যদি কোনো রেমেডি সাজেশন থাকে আমাকে বলতে পারেন। মাইক আমি খুলে দিচ্ছি, কারো যদি কোনো রেমেডি সাজেশন থাকে, এখানে আমি কি রেমেডি রাখতে পারি? যে কেউ, আমি যারা এখানে সিনিয়র আছেন তাদেরকে বলতেছি না, তারা তো জানেন না। যারা আমার বয়সী আছেন বা আমার থেকে ছোট আছেন, কেউ যদি কাইন্ডলি বলেন, কারো যদি কোনো সাজেশন থাকে। জি, সুজিত স্যার বলেন। একজন বলছেন ডিজিজ টমেটো। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার স্যার বলেন। এমনি কিছু বলার জন্য না, ওই যে যখন বলছিলেন তখন ওই লাস্টের কথাগুলো আর কি খুব আস্তে আস্তে আসতেছিল, ভালো এখন বোঝা ঠিক যাচ্ছে আছে? না। এখন ঠিক আছে স্যার? এখন এখন ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন বলছেন ডিজিজ প্রোটিন। ওকে, সো আমরা আবার মোস্ট ইম্পর্টেন্ট 5 ফিগার্স এ ফিরে যাই। কারণ আসলে কি, এটা, এই জায়গাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমি বলতেছি না আপনারা বুঝতেছেন না, মানে আমি বলতেছি আমার বোঝা ইম্পর্টেন্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই জায়গাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ঘটনাটা কি? ঘটনাটা হয়েছে, আপনি যদি এটাকে একটা স্ক্রিপ্টের মতো, নাটকের বা একটা গল্পের মধ্যে দাঁড়া করেন, তাহলে আপনি আসলে কি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন প্রচুর পরিমাণ ফাইট, ফ্রাইট থেকে, ভয় থেকে এই মহিলা আসলে আস্তে আস্তে চুপসে গেছে। এবং এই মহিলার ভয়ের পরে, এই মহিলার যেটা মূল ঘটনা, এটা হচ্ছে অ্যাবিউজ হয়েছে, প্রচন্ড ভাবে অ্যাবিউজ হয়েছে। সেখান থেকে তার অনেক বড় বড় প্যাথোলজি তৈরি হয়েছে, ওভারিটা ফেলে দিতে হয়েছে। সেখান থেকে তার ব্রেস্টে আলসার হয়েছে। এবং সেগুলা যখন কিছুই আসলে সব উনি সাপ্রেস করছেন, তখন ওনার ড্রিম প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। ওনার ড্রিম প্যাটার্নের মধ্যে একটা সম্পর্ক দেখেন, এটা হচ্ছে উনি ওনার মৃত মাকে স্বপ্নে দেখেন, বাবাকে না। ঠিক আছে, উনি ওনার মৃত মাকে স্বপ্নে দেখেন। এবং উনি আরেকটা জিনিস যেটা করে, সেটা হচ্ছে যে উনি ওনার মৃত মাকেও স্বপ্ন দেখে। আরেকটা হচ্ছে ওনার হাজবেন্ডকে উনি বিভিন্ন অবস্থায় দেখে। উনি দেখে সারা ঘরের মধ্যে ব্লাড। এবং উনি, আরেকটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, খুবই ভালোভাবে, কারণ আমরা অনেক প্রেসক্রিপশন এখন দেখি যে মাল্টিপল প্যাথোলজি পাইলে, একটু ক্যান্সারের হিস্ট্রি পাইলে, ডায়াবেটিস মেলাইটাসের হিস্ট্রি পাইলে আমরা ঠাস করে ক্যান্সার কার্সিনোসিন দিয়ে দিই। তাকে কিন্তু কার্সিনোসিন দেওয়া হয়েছে। এবং কার্সিনোসিন 1 মাসের মধ্যেও কোনো রেজাল্ট প্রডিউস করে নাই। কার্সিনোসিন সাধারণত 17 থেকে 18 দিনের মধ্যে কিছু রেজাল্ট দেখাতে শুরু করে। তাহলে আসলে আমরা কি নিয়ে ডিল করতেছি? আমাদের সামনে যেই মানুষটা আছে, এই মানুষটা আসলে কি? এই মানুষটা আসলে যে, এই মানুষটা কমপ্লিট একটা গ্রিফ এবং একটা সাডেননেস এর প্রোডাক্ট।
কমপ্লিটলি একটা গ্রিফ এবং একটা সাডেননেস এর প্রোডাক্ট, কমপ্লিটলি একটা অ্যাবিউজ এর প্রোডাক্ট, এবং কমপ্লিটলি একটা ভয়ঙ্কর ধরনের কতগুলো রোগের প্রোডাক্ট। অ্যাজ এ রেজাল্ট আমাদেরকে এখন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি থেকে একটু সামনে আগে আগাতে হবে। কারণ আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওয়েতে বেস্ট প্রেসক্রাইব পসিবল প্রেসক্রিপশন আমরা কিন্তু করছি। আমাদেরকে কেসটা অন্যভাবে ভাবতে হবে। ইল্ডিং ডিসপোজিশন আছে। ইল্ডিং ডিসপোজিশন মানে হচ্ছে এই মানুষটা প্ল্যান্ট অ্যানিমাল। ইল্ডিং ডিসপোজিশন যে সমস্ত থাকে, কোন ধরনের কোন মিনারেলের মধ্যে দুই একটা ছাড়া আপনি ইল্ডিং ডিসপোজিশন পাবেন না। স্নেকে তো পাওয়ার সম্ভাবনা নেই। এই মানুষটা প্ল্যান্ট ফ্যামিলি, তার ইল্ডিং ডিসপোজিশন আছে, সে প্লিন্ট প্ল্যান্ট নট মিনারেল দ্বারা, সে টিমিট, তার ইল্ডিং ডিসপোজিশন। প্ল্যান্ট ফ্যামিলি, প্ল্যান্ট ফ্যামিলির সাথে ইল্ডিং ডিসপোজিশন, প্ল্যান্ট ফ্যামিলির সাথে আপনি যখন ফিয়ারকে যোগ করে দিবেন এবং সাথে যখন আপনি সাডেননেসকে যোগ করে দিবেন, তখন আপনি দুই ধরনের গ্রুপ পাবেন, দুইটা প্ল্যান্ট গ্রুপ পাবেন। একটা অ্যাকোনাইটের গ্রুপ, একটা সোলানিসি গ্রুপ। অ্যাকোনাইটের যে গ্রুপটা, ওইটার মধ্যে রেস্টলেসনেস থাকে। সোলানেসির যে গ্রুপটা, ওইটার মধ্যে প্রচুর পরিমাণ অ্যাংজাইটি থাকে। এখানে অ্যাকোনাইট এবং সোলানেসি গ্রুপের পার্থক্য। এবং এই কারণেই আমি যেটা করছি সেটা হচ্ছে আমি সোলানেসি গ্রুপে ঢুকে গেছি। সোলানেসি গ্রুপ আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যামিলি, অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রুপ। এর একটা নাম আছে, আমরা সবাই নামটা জানি। এর আরেকটা নাম হচ্ছে নাইটশেড। সোলানেসি গ্রুপের মধ্যে আমাদের বেলেডোনা আছে, আইএসিএমএস আছে, স্ট্র্যামোনিয়াম আছে, ক্যাপসিকাম আছে, আরো অনেক মেডিসিন আছে। এবং এই প্রত্যেকটা মেডিসিনের একটা কমন জিনিস হচ্ছে এদের ফিয়ার অফ ডার্কনেস আছে। কারণ হচ্ছে এই প্ল্যান্টটার নাম হচ্ছে নাইটশেড। এবং সোলানেসি গ্রুপ, এই যে মহিলা বলতেছে যে আমার হাজবেন্ড কখন আইসা আমাদের ধরে দিবে মা, এটা আমি জানি না, এটা হচ্ছে সোলানেসি গ্রুপের একটা কি ওয়ার্ড। কারণ সোলানেসি গ্রুপ জানে না কখন তার উপরে ডেঞ্জারটা আসবে। এবং যে ডেঞ্জারটা আসবে সোলানেসি গ্রুপের উপরে, সেই ডেঞ্জারটা সেটা অনেক বড় ডেঞ্জার। এটা কি করে, তার ভিতরে ইন্টারনাল টেনশন তৈরি করে, ইন্টারনাল টেনশন তৈরি করে, তাকে কখনোই শান্তিতে থাকতে দেয় না। এবং সোলানেসি গ্রুপের ইয়ে হচ্ছে প্যারাসিম্পেথেটিক সিম্পেথেটিক নার্ভের প্যারালিসিস। সোলানেসি গ্রুপের মধ্যে যে থ্রেট আপনি দেখেন, আপনার আমি স্ট্যামোনিয়ামের একটা রুব্রিক বলি। স্ট্যামোনিয়ামের একটা রুব্রিক আছে, আমার এক্সাক্ট রুব্রিকটা মনে নেই। রুব্রিকটা এইরকম যে সে জঙ্গলে গেছে এবং হারিয়ে গেছে। ঠিক আছে, সে জঙ্গলে গেছে এবং হারিয়ে গেছে। তার মানে হচ্ছে তাকে এখন বন্য পশুর আক্রমণ করতে পারে, বাইরের দিক থেকে আক্রমণ আসতেছে, এটা স্ট্যামোনিয়া।
বাইরের দিক থেকে স্ট্র্যামোনিয়ামের আক্রমণ কখনো ভিতর থেকে হয় না, বাইরের থেকে আক্রমণ আসতেছে। লাইট কেমন যাতে আমি দেখতে পাই, ঠিক আছে। এবং এরা কিন্তু সবসময় মনে করে যে আমাকে অ্যাবিউজ করা হচ্ছে, এবং আমাকে কি করা হচ্ছে, আমাকে বেঁধে রাখা হয়েছে, পজেস্ট করা হয়েছে। একটা অ্যাঙ্গার থাকে। সোলানেসি গ্রুপের ফ্যামিলির যে সমস্ত যত রেমেডি আছে, প্রত্যেকটা রেমেডির মধ্যে একটা ডেভিল আছে, একটা খারাপ দিক আছে। মহিলা বলতেছে না আমিও লাঠি দেবো। এরা ক্যালকেরিয়ার মতো টিমিডও হয়, যেরকম এই মহিলার টিমিড, ঠিক আছে। এরা ক্যালকেরিয়ার মতো timid হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা অনেক বেশি, এরা একা থাকতে চায় না। এরা ক্লিনজিং, স্ট্র্যামোনিয়াম ক্লিনজিং। ক্যাপসিকাম, ক্যাপসিকামের ক্লিন কি হোম সিকনেস, ঠিক আছে। কেন? কারণ তারা সিকিউরিটি চায়। কেন? কারণ তারা মনে করে যে তাদের মধ্যে কি আছে, তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা ফ্যামিলির মধ্যে কেউ না। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেডিসিনের মধ্যে মূল কথা হচ্ছে মেডিসিন কিভাবে অ্যাডাপ্ট করে। সে যখন বিপদে পড়তেছে সে সেই রিয়াকশন কিভাবে নিচ্ছে, এবং সেটা নিয়ে সে প্রবলেমটাকে সে কিভাবে পারসিভ করতেছে। দুইজন ফেল করছে, দুইজনের বিসিএস পরীক্ষা হয় না, একজন বলবে যে আমি পড়তে পারি না, আরেকজন বলবে যে আমি টাকা দিতে পারি না। দুইজনের কিন্তু সিস্টেম দুইটা। তো এদের প্রথম জিনিসটা যেটা করে, এদের সাডেন ভায়োলেন্স এর মধ্যে চলে আসে, এদের স্পাজমিডিক একটা ইয়ে আসে, এদের ভায়োলেন্ট টেরর হয় প্রচন্ড রকম। এরা আহ, ভয়ের মধ্যে থাকে, ঠিক আছে। লাইফ এন্ড ডেথ সিচুয়েশনের মধ্যে থাকে, ঠিক আছে। এবং এদের যে রিয়াকশনটা হয়, এরা কি হয়, এরা বিদ্যুৎহীন হয়ে যায়, ঠিক আছে। এরা বিদ্যুৎহীন হয়ে যায়। সো আমরা যখন এই টেস্টটাকে রেপার্টরাইজেশন করি, আমরা যদি মাইন্ডের সিমটম গুলাকে দেখি, আমরা দেখি আমি দু তিন চারটা মাইন্ডের সিমটম দিচ্ছি, দুই তিনটা ড্রিম হয়েছে, দুই একটা ইমোশন। সে তার ফ্যামিলি থেকে রিজেক্টেড, তাকে সবসময় আক্রমণ করা হয়, ঠিক আছে। সে একটা জিনিস নিয়ে ভাবতে থাকে, ফুল অফ ব্লাড, প্রচুর পরিমাণ ব্লাড সে স্বপ্নে দেখে, ঠিক আছে। হ্যাঁ, এবং তাকে মাংসগুলা কাটার মতো করে তাকে কাটা হইতেছে, এটা সে দেখে। সে একটা এনিমেলের দিকে চেঞ্জ হয়ে গেছে, এটা সে দেখে। এবং সে ড্রিম অফ ডেড বডিজ। আমাদের একটা গ্রুপ, একটা মেডিসিন আমাদের সামনে আসে, যে মেডিসিনটা হচ্ছে সোলার টিউবারিসম।